ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 সাথে আছি আমি তাসনুভা তন্নি। অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে, কিন্তু তাতে ভিন্ন মত বা মতপার্থক্য দূর হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। মূলত সংবিধান সংস্কারের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি, ভিন্ন মত বা মতপার্থক্য বেশি দেখা দিয়েছে। এর মধ্যে এনসিপি বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান চাইছে, সেজন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছে। এনসিপির এই দাবির সঙ্গে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ দলই একমত নয়। প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না বলে সংস্কার কমিশন প্রস্তাব করেছে। এ নিয়ে আপত্তি বিএনপির। জামায়াত অবশ্য বলছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারেন, দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন। তবে বামপন্থী দলগুলো অন্যান্য ইসলামী দল সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত। রাজনৈতিক দলগুলোর এমন মতপার্থক্যের মধ্যে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করে জামায়াত ইসলামী বলছে সংস্কার ইস্যুতে এখন তারা দলের চেয়ে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। তাই রাষ্ট্র সংস্কারের জন্য এখন তারা সর্বোচ্চ ছাড় দিতে রাজি। একই সঙ্গে গণভোটের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করার পাশাপাশি দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজনের পরামর্শ তাদের। সংস্কার প্রশ্নে জামায়াতের মতো অন্যান্য দলগুলোও কি সর্বোচ্চ ছাড় দিতে রাজি আছে? জুলাই সনদ চূড়ান্ত করতে গণভোটে কি একমাত্র পন্থা? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, যে বিষয়টি নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করতে চাই, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামায়াতের আজকে যে আলোচনা হয়েছে, সেখানে নিঃসন্দেহে আপনি জানেন তারা জুলাই সনদ চূড়ান্তে গণভোটের কথা বলেছেন। আমি একটু বলতে চাই, গণভোট বলতে আসলে জামায়াতের নেতারা কেন তারা গণভোট চাইছেন? জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক একটি ব্যবস্থা, সাধারণ মানুষ এখানেই সিদ্ধান্ত নেবে, গণভোটের মাধ্যমে এর আইনগত একটি ভিত্তি হবে। জামায়াত ইসলামী এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রস্তাব দিয়েছে। এই যে আসলে সাধারণ মানুষের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা গণভোট, কিংবা জুলাইয়ের সনদের জন্য গণভোট প্রয়োজন, এই সাধারণ মানুষের কথা জামায়াত ইসলামী কি নিশ্চিত? এখানে তিনটা বিষয় আছে। ধন্যবাদ আপনাকে। তিনটা বিষয় আছে। একটা হচ্ছে জুলাই সনদ, দুই হচ্ছে সাধারণ মানুষের মনোভাব এবং সেই মনোভাব প্রকাশের জন্য গণভোট। আচ্ছা, জুলাই সনদটা কি হবে, কেন প্রয়োজন, কখন প্রয়োজন ছিল এবং এখন সেটা কিভাবে তৈরি হবে, সেটা নিয়ে কিন্তু কোনো খুব একটা আলোচনা নাই। আর জুলাই সনদ মানে কি, জুলাইয়ে যে আমাদের গণ অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা কী ছিল এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কি তারা কমিটমেন্ট করেছেন বা পদক্ষেপগুলো কি হবে, এই তো থাকবে জুলাই সনদে। আকাঙ্ক্ষা তো পরিষ্কার ছিল, আমরা একটা অগণতান্ত্রিক শাসন বা ফ্যাসিস্ট শাসন বা স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসনের অবসান চেয়েছিলাম, একটা গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা দেখতে চেয়েছিলাম, আর নির্বাচনটাকে যেভাবে জনগণের কাছে একটা প্রথমত হাস্যকর, তারপরে এটা প্রত্যাখ্যানযোগ্য এবং তারপরে এটা একটা প্রহসনে পরিণত করা হয়েছিল, সেখান থেকে একটা নির্বাচনের একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখতে চেয়েছিলাম। আর দেশের যে দুর্নীতি, যে লুটপাট, টাকা পাচার, এগুলো বন্ধ করা, আর দমন পীড়নের নানা ধরনের যে নিপীড়নমূলক কর্মকাণ্ড, সেটা যেন বন্ধ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা, তার চিন্তার স্বাধীনতা এবং তার অস্তিত্বের স্বাধীনতা, এগুলো প্রতিষ্ঠা করা। এই যদি হয় আমাদের আকাঙ্ক্ষা, তো এগুলোর জন্য তো খুব বড় কোনো কথা, বড় কোনো লেখা কিংবা খুব বড় কোনো বিতর্ক করার দরকার নেই। এগুলো যেমন একটা দিক। তারপরে বললাম যে জনগণের মত কি, তা জনগণ চাইবে যে আমরা 8 মাস আগে যে একটা অগণতান্ত্রিক শাসনের উৎখাত করেছি, এই 8 মাসে অগণতান্ত্রিক ব্যবস্থা যেন ফিরে না আসে, গণতান্ত্রিক ব্যবস্থা যেন প্রবর্তিত হয়, সেই লক্ষ্যে কিভাবে দেশ পরিচালিত হবে তার কিছু দৃষ্টান্ত পদক্ষেপ তারা দেখতে চেয়েছিল। তার জন্য ছোট ছোট যে সমস্ত সংস্কার দরকার ছিল সেগুলো দরকার ছিল, সেগুলো করা হচ্ছে কিনা জনগণ তো সেটা দেখতে চায়। তারা বাজারে একটা সংস্কার দেখতে চেয়েছিল যাতে দ্রব্যমূল্য নিয়ে এরকম উথাল পাথাল না হয়। তারা দেখতে ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এইরকম যেন না হয়, দিনে দুপুরে ডাকাতি বলি অথবা মব সৃষ্টি করার মধ্য দিয়ে যে কোনো মানুষকে নিপীড়ন করা, অথবা এক ধরনের বলবো যে একটা উইচ হান্টিংয়ের মতো, একজন মানুষের 40 বছরের কাজকে আমি 40 সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারি, তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, দুর্নীতি মানে তারপর দমনপীড়ন চালিয়ে। একটা সময় যে ট্যাগিংটা ছিল যে আওয়ামী লীগের বিরোধিতা করলেই মুক্তিযুদ্ধ বিরোধী,
ঠিক তেমনি আবার ট্যাগিং যে বর্তমান সরকারের কোনো সমালোচনা করলেই তাদের ফ্যাসিবাদের সহযোগী, এইটার হাত থেকে মানুষ তো মুক্তি পেতে চেয়েছিল। এগুলোর জন্য কি খুব বড় কোনো সংস্কার দরকার ছিল? এগুলোর জন্য সেই সংস্কারটা মানুষ খুব একটা দেখেনি, কিন্তু এমন এমন আলোচনা সামনে এসছে তাতে মনে হচ্ছে সংস্কার এমন একটা কাজ, এই কাজ আমাদের কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ফলে সংস্কার না হলে নির্বাচন হবে না, মানুষ তখন সন্দেহের মধ্যে পড়ে গেল, তাহলে কি সংস্কার নির্বাচনের বিকল্প বা বিরোধীদের দাঁড় করিয়ে ফেলা হলো? তারপরে বললো যে গণভোট। আচ্ছা, আমাদের এখানে গণভোটের ঐতিহ্য কী আছে, দৃষ্টান্ত কী আছে, এবং গণভোটের চর্চাটা কেমন হয়েছে? গণভোট মানে কি হানা ভোট হবে? হানা ভোট হলে কী হবে? আপনার কি জুলাই সনদ চান না, এটা নিয়ে কি কোনো হানা ভোট হবে? হানা ভোট হলে মানুষ কি ভোট দিবে? চাই। তো যদি বলে কেন চান এবং চার্টারে কী আছে তা কি আপনি জানেন? তখন বলবে আবার এই গণভোটের জন্য আবার ব্যাপক প্রচারণার জন্য আমাদের অন্তত 2 বছর তো সময় লাগবেই। মানুষকে তো প্রস্তুত করে তুলতে হবে যে জুলাই সনদে কি আছে। মানুষ না জানলে হ্যাঁ অথবা না বলবে কিভাবে? হ্যাঁ এবং না দুটো ছোট্ট শব্দ, কিন্তু ছোট্ট শব্দের পিছনে অনেক বিবেচনা কাজ করে। ফলে তাহলে হ্যাঁ না ভোট কেমন করে হবে? আর তারপরে যদি গণভোটের প্রশ্ন আসে, আচ্ছা গণভোটের বিধান আমাদের কোথায় কোথায় আছে? আমাদের সংবিধানে গণভোটের কি কি বিধান আছে? ফলে জুলাই সনদ, জনগণের ইচ্ছা এবং যদি বলি আমরা গণভোট, এই তিনটাই কিন্তু একটা বিরাট বিতর্কর জন্ম দেবে। এই বিতর্কের জায়গায় আগে ঐকমত্য তৈরি হোক। কিন্তু এই যে ঐকমত্যের কথা কিংবা জুলাই সনদের কথা আপনি বলছেন, মাহমুদুর রহমান মান্না, এই জায়গা থেকে একটু আমি আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ আসলে চলতি বছরের জুলাই মাসেই তৈরি করবার কথা ছিল। জাতীয় ঐকমত্য কমিশন আসলে সেরকম লক্ষ্য নিয়ে এগিয়েছেন, তারা সেটি বলেছেন। রাজনৈতিক দলগুলোর সাথেও তারা আলোচনা করেছেন এবং টিক মার্কের এক ধরনের যে আলোচনা সমালোচনার মুখে আমরা পড়েছি সেটিও আমরা দেখেছি। জুলাই মাসে যদি আসলে জুলাই সনদ তৈরি করা সম্ভব হয়, সে অগ্রগতি দেখেছেন কি একটু? আপনি যেটা বললেন না, এটার সাথে তো জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। আমি প্রধানমন্ত্রীকে 2 বার রাখবো কি তারও কম রাখবো বা বেশি রাখবো, তিনি একসাথে 2টো পোস্ট রাখতে পারবেন না, 3টা পোস্ট রাখতে পারবেন, এটা জুলাইয়ের সময় লড়াইয়ের সময় এটা কোনো বিবেচনাই ছিল না। এখানে সাধারণভাবে বিষয়টিকে ধরেন খুব বড় লড়াই যেটাই হোক বা যেভাবেই লড়াই হোক, মানুষ একটা ফোকাল পয়েন্টে থাকে, স্বৈরাচারকে উৎখাত করবো, তার জন্য জান লড়িয়ে দেয় এবং তারপরে বিজয় ছিনিয়ে আনে। তখন তার মনে হয় যে আমি একটা ভালো কিছু চাই এর বিপরীতে। ওই রকম সময়ে একটা হতে পারে যে আপনি মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চার্টার প্রিপেয়ার করবেন, সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে, সেটাকে আপনি বাস্তবায়িত করবেন। এরকম হয়, এরকম চার্টার পৃথিবীর বহু দেশে হয়েছে এবং সেই চার্টার বদলেছেও কোনো কোনো জায়গাতে। কিন্তু আমাদের এইখানে ওই সময় এই কথা থেকেও তোলেনি। এখন যখন বলা হচ্ছে তখন মানুষের আকাঙ্ক্ষাও ধীরে ধীরে ডিভাইডেড হয়ে গেছে। আকাঙ্ক্ষা ডিভাইডেড হয় কীরকম করে? ধরেন ওই আন্দোলনটা চলবার সময় সবগুলো পার্টি মিলে একটা কমন এনিমির এগেনস্টে লড়াই করেছে, জিতেছে। এখন তো এনিমি আর কমন নেই, সে এনিমি নাই। এখন আপনার সামনে একটা নির্বাচনের বক্তব্য আছে, নির্বাচন তো হবেই, আজ হোক কাল হোক, যত বিতর্ক থাক নির্বাচন হতে হবে, নাহলে আপনি গণতন্ত্রে যেতে পারবেন না। নির্বাচন যখন হবে তখন এ বি সি 3টা পার্টি একসাথে হয়তো ভোট করবে না, পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, অতএব তারা এক জায়গায় থাকতেও পারবে না, তাদের মধ্যে মত পার্থক্য হবেই। এই যে ডিফারেন্সটা হচ্ছে এটা খেয়াল করবেন। আমি মাঝে মাঝে এটা বলি, কেউ কেউ আমাকে হয়তো ভুল বোঝেন, কিন্তু এটার চাইতে ডিরেক্ট সত্য কিছু নয়। তা হচ্ছে রাজনীতির লড়াই শেষ পর্যন্ত ক্ষমতার লড়াই। নির্বাচনও যখন হয় তখন কে জিতবে, কে ক্ষমতায় যাবে, সেই লড়াই তো ক্ষমতায় যাবার লড়াই যখন হবে তখন আমি চেষ্টা করব আপনি যেন যেতে না পারেন। আপনার যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে আমি ম্লান করে দেব অথবা মলিন করে দেব, হয়তো পারি যদি তাহলে বিলীন করে দেব। এরকম করবার চেষ্টা যখন আমি করছি তখন আপনি আমাকে আপনাকে মিলে, কেউ থার্ড পার্টি বলল ভাই মিলে একটা চার্টার করেন, এগুলোর কোনো মানে দাঁড়ায় না। আমি মনে করি এই যে 9 মাস ধরে কোনো চার্টার তৈরি হয়নি, তার কারণ ভেতরের এই সমস্যা। এখনও একটা সমস্যা, চার্টার তৈরি হবে কমন, এরকম সম্ভাবনা আমি দেখি না। তার মানে জুলাই সনদ কি আমরা আদৌ জুলাইতে পেতে যাচ্ছি কিনা সেটি নিয়েও কি আপনারা শঙ্কা প্রকাশ করছেন? জুলাই সনদ জুলাই পেতে তো কথা নেই, জুলাই সনদটা পরেও পেতে পারেন আপনি, কিন্তু জুলাই সনদ বলে কিছু পাচ্ছেন কি না সেটাই বিবেচনা। যদি বলেন যে 156টা যে সমস্ত প্রশ্নমালা দেওয়া হয়েছে এগুলোর কতগুলোতে আমরা কমন হলাম, সেগুলো নিয়ে একটা চার্টার করলাম, ওটাতে কোনো চার্টারের বিষয় নয়।
ওটা হচ্ছে কতগুলো সংস্কার। সেই সংস্কারকে আপনি চার্টার বলতে, আমি জানি না এখন সরকার যদি সেটা সেরকম চালিয়ে দেয় বা সেরকম বলে, কিন্তু সেইটা আপনার কোনোভাবেই জুলাই চার্টার হতে পারে বলে আমি মনে করি না। আর যে প্রশ্নটা আপনি করলেন, যেটা জামাত ইসলাম বলেছে গণভোট, গণভোটের তো কোনো প্রভিশন আমাদের কনস্টিটিউশনে নাই। এখন আপনি গণভোট করলে সেটা সংবিধান সম্মত হতে হবে, তো সংবিধানে তার প্রভিশনে নাই। আপনি যদি সেটা করতে চান তাহলে আপনাকে গণভোটের প্রভিশন সংবিধানে আনতে হবে। সেটা একটা বিরাট সংস্কার, ছোট সংস্কারই করতে পারছেন না সংবিধানের মধ্যে, অত বড় সংস্কার করবেন কেমনে? তার মানে আর একটা ভোট হতে হবে, অথবা সব পার্টি এক হয়ে সই করবে যে আমরা নির্বাচনে জেতার পরে এইটা পাশ করব। অর্থাৎ কোথাও না কোথাও কি তাহলে আসলে আমাদের সংস্কারেরই সংস্কার প্রয়োজন? মুর্শিদুজ্জামান মিল্লাত, সেই জায়গাটিতেই কি এসে আমরা বারবার ঘুরে ফিরে দাঁড়াচ্ছি? আবার অনেক রাজনৈতিক দলে তো বেশ কিছু জায়গাতে একমতের জায়গাটিও আছে, সেটি নিয়ে যতখানি না আলোচনা হচ্ছে, বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমতও বাড়ছে। সেক্ষেত্রে আদৌ জুলাই সনদ চূড়ান্ত হবার সম্ভাবনা আমরা কতখানি দেখছি? আর যদি গণভোট হয়, সেটি যদি একমাত্র পন্থা, যে দাবি জামায়াত ইসলামী করছে, সেই পদ্ধতিটাই কি আদৌ সহজ হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনের জন্য? ধন্যবাদ আপনাকে। মান্না ভাই তো প্রথমেই বললেন যে গণভোট করার তো কোনো প্রভিশনই নাই এই আমাদের সংবিধানে। যাই হোক, সেগুলি তো মানে এখন যে কাজগুলি যে করা হচ্ছে সংস্কার নিয়ে, তারপর গণভোট, তারপর আপনার জামাত ইসলামের সংলাপ বা এনসিপির কার্যকলাপ, এগুলি সবগুলি কিন্তু বিতর্কিত। এটা আমরা মনে করছি আমাদের দল থেকে, এখন মনে করছি, আমরা তো সবসময়ই এই সরকারকে কিন্তু আমরা সাহায্য করেছি এবং এখনও করছি। আমরা মনে করি এগুলি কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায়তারা এবং একটা ষড়যন্ত্র এখানে নিহিত। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে কারণে এই আন্দোলনটা করেছিলাম, যদিও ওই সময় আমরা জেলে ছিলাম, যেদিন শেখ হাসিনা পতন হয়, চলে যায়, তারপরের দিন আমরা জেল থেকে বেরোছি। তো এটা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটা সংগ্রাম, এবং আমাদের মানুষের ভোটের অধিকার যাতে ফিরে পায়, স্বৈরতন্ত্র নিপাত যায়, এবং মানুষের মৌলিক অধিকারগুলি যাতে সবাই ভোগ করতে পারে, এটাই ছিল মূল উদ্দেশ্য আর কি। সকলে মিলে, সকল রাজনৈতিক দল মিলে আমরা যে একত্রতা হয়ে একবারে সবাই নেমে গেলাম। কেন? উদ্দেশ্য ছিল একটাই, যে অগণতান্ত্রিক একটা সরকার, স্বৈরাচারী সরকার এবং লুটতরাজকারী এবং লুণ্ঠনকারী ডাকাত, এদেরকে সরিয়ে একটা মানুষের নির্বাচিত একটা সরকার যাতে এখানে প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকারগুলি নিষ্পত্তি হবে। তো সেই জায়গা থেকে এসে আবার এই ক্ষমতা দীর্ঘ করার জন্য এসব কথা বলার কোনো মানে কিন্তু নেই। আপনারা জানেন যে আমাদের সঙ্গে তো সবসময় তকমা লাগানো হতো জামাতকে, যে বিএনপি জামাত এসব করেছে। এখন জামাত যখন দেখেছে যে আওয়ামী লীগ নেই, তখন জামাত আবার পাল্টি দিয়ে এখন নিজেরা এটাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে, যাতে করে যতদিন থাকা যায়। এখন তো খুব মজা, এখন তো জামাত, এখন আওয়ামী লীগ নাই, জামাতকে ধরবে না, অতএব এখন যতদিন থাকা যায় এইভাবে ততদিন তাদের জন্য। আবার এই অভিযোগও তো আছে মুর্শিদুজ্জামান মিল্লাত, যে বিএনপি আসলে নিজেদেরকে নির্বাচনের খুব কাছাকাছি দেখতে পাচ্ছে এবং এই কারণে তারা এই মুহূর্তে খুব দ্রুততম সময় সংস্কার না চেয়ে নির্বাচন চাইছে। সংস্কার চেয়ে কি হবে? এই যে সংস্কার যে আমরা সংস্কার করলাম, কিসের সংস্কার করবো আমরা? সংস্কারগুলি করা তো একই কথা, যেটা বললেন মান্না ভাই এবং রতন ভাই বললেন, যে আমরা সংস্কারগুলি করব কি জন্য? মানুষের মৌলিক অধিকারগুলি যাতে প্রতিষ্ঠিত হয়। এই ধরনের সংস্কার, যে সংস্কারের মাধ্যমে বিগত সরকার যে অপকর্মগুলি করেছে, সেই অপকর্মগুলি যাতে আর সংগঠিত পুনরায় না হয়, সেই ধরনের সংস্কারগুলি একটা মৌলিক মানে একটা বেসিক সংস্কার আর কি। যে এখানে কেউ লুণ্ঠনকারী হতে পারবে না, দুর্নীতি দমনটা যাতে ঠিকমতো হয়, মানুষের হুকুমের দাস হয়ে পরিণত না হয়, এবং আমাদের যে বিচার বিভাগ আছে সেটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং মানুষের
স্বাধীনতাগুলি যাতে সুন্দরভাবে ভোগ করতে পারে, যার যার মনের কথাগুলি যাতে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে, এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি যাতে প্রয়োগ করতে পারে, ভোটের অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে। এই যে 20 বছর মানে 24 সন পর্যন্ত যদি ধরেন 6 থেকে, তাহলে যারা 20 বছর মানুষ ভোট দিতে পারেনি তাদের ভোটের অধিকারটা যদি ফিরে পায়, সেই কারণেই কিন্তু এই আন্দোলনটা এইভাবে দানা বেঁধে তাড়াতাড়ি এটাকে এই সরকারের পতন ঘটেছে। তো সেগুলির জন্য যেটা জুলাই চার্টারের কথা যেটা আপনি আনলেন, সেখানে কিন্তু আমি এর আগেও বলেছি 3-4টা জিনিস আনলেই হয় যে আমরা এই কাজগুলি করব, যেটা মাননীয় বললো যে সময়টা চলে গেছে তখনই করতে পারবো। তো সব বড় রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে কেন 3-4টা বিষয় হতে পারে না? বিএনপি তো সবগুলি বলেছে যে অলমোস্ট একমত সবগুলি। আর আপনার এত কিছু চুলচেরা আপনার এগুলা করলেও তো আপনি একটা করেন আর 100টা করেন আর 200টা করেন সংস্কার, যতগুলিই লেখেন না কেন সবগুলি আপনার পার্লামেন্টে আপনার বৈধতা নিতে হবে, না হয়তো বৈধ থাকবে না। এবং এই সরকারটা, আমি কিন্তু এই কথাটা বারবার বলি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি নোবেল লরিয়েট আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, তিনি তো না বুঝার কোনো কারণ নাই। কারণ এই সরকারটা যদি ধরেন কোনো কারণে দেশে একটা গণ্ডগোল লাগলো, একটা ইমার্জেন্সি হলো, অথবা দেশে আরেকটা অঘটন ঘটার মতো কিছু হলো, তখন এই যে আমরা যারা এখানে 3 জন বসে আছি, 3 জন দলের নেতা, আমাদের চেয়ে যে সব বেশি প্রবলেম হবে কিন্তু এই সরকারে যারা আছে, সেই সরকারে যে আছে এই জিনিসটা যারা বুঝতে পারছেন না কেন। কারণ এই সরকার তো বৈধ নয়। বৈধতা তখনই পাবে যখন একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে এবং সেই সংসদে এদের যে কার্যকলাপগুলি এটাকে বৈধতা দিতে হবে। বৈধতা না দিলে তো আপনি বৈধ হবে না। রাজকুমার রতন, এই যে আসলে সংস্কার ইস্যুতে নানান রকম আলোচনা আছে, জুলাই সনদের ক্ষেত্রে গণভোট একমাত্র পন্থা বলছে জামায়াতে ইসলামী, এবং তারা এটিও বলেছে রাষ্ট্র সংস্কারের জন্য এই মুহূর্তে তারা সর্বোচ্চ ছাড় দিতে রাজি। তার মানে তারা সংস্কার চাইছে। আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন সংস্কার চাইছে না সে বিষয়ে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে রাজনৈতিক দলগুলোর আধিপত্য নষ্ট হবে এবং এই কারণেই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে দ্রুত সংস্কার চান না, সে কারণে ঐক্যমত্য কমিশনেরও বেগ পেতে হচ্ছে। আপনারা তার মানে আসলে কি নিজেদের আধিপত্য নষ্ট হয় এমন কিছু এই মুহূর্তে চাইছেন না? আমি আপনার উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি। জি25 প্রাথমিত রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এই মুহূর্তে সংস্কার প্রশ্নে জামাত বলছে তারা সর্বোচ্চ ছাড় দিতে রাজি, অর্থাৎ তারা পুরোপুরি সংস্কার চায়। অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে জামাতের মতো সর্বোচ্চ ছাড় দিতে রাজি কিনা সেই প্রশ্নে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলো সংস্কার চায় না যাতে করে তাদের আধিপত্য নষ্ট না হয়। তার মানে আপনারা কি সবকিছু শেষে গিয়ে নিজেদের রাজনৈতিক দলের আধিপত্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন? আচ্ছা, সংস্কারটা কেন প্রয়োজন সেটা তো আমরা সবাই আলোচনা করে দেখেছি যে কিছু ক্ষেত্রে সংস্কার তো প্রয়োজন। যেমন ধরুন, যদি একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে হয় তাহলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এই বিধানটা যুক্ত করতে হবে। আচ্ছা, এই অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তার থাকাটাকে যদি মানে ন্যায়সঙ্গত করা দূরের কথা, নিশ্চিত যদি করতে হয় তাহলে সংবিধানের 7 এবং 7-এর ক খকে বাতিল করতে হবে। তাহলে এই দুটো তো সংস্কার করতেই হবে। তারপরে প্রশ্ন আসছে যে কয়েকটা জায়গায় যে প্রধানমন্ত্রীর মেয়াদ কি 2 মেয়াদের বেশি থাকতে পারবেন কিনা, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য কিভাবে হবে, এগুলো কি খুব গুরুত্বপূর্ণ সময় ক্ষেপণ করা বিতর্ক। ফলে এগুলো তো আলোচনা করা যেতে পারে, কিন্তু এই দুটো কাজ তো না করলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং আগামীতে সুষ্ঠু নির্বাচন করা দুটো সম্ভব হবে না। আচ্ছা, তারপরে যেটা লাগবে আমাদের, যে পুলিশ এবং প্রশাসন যে দলীয় অনুগত বাহিনীতে রূপান্তরিত হয়, সেই ক্ষেত্রে পুলিশের বিধানটা কি হবে এবং বিধানটা কী হবে, তার একটা সাধারণ ঐক্যমত হতে পারে এবং সেই ঐক্যমতটাও কিন্তু পরবর্তী সংসদে গিয়েই সেটাকে তাকে আইনগত বিধানে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, বিচার বিভাগে দেখুন তো গত 15 বছর এক একজনের কারো মামলা 120টা, কারো 130, কারো 70, এরকম মামলা দিনের পর দিন, জামিন পায় না। হঠাৎ করে কি হিরিক লেগে গেল, সব জামিন পেয়ে গেল। তাহলে বিচার বিভাগটা কেমন যে কখনো জামিন পায় কখনো জামিন পায় না? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে না, তাহলে বিচার বিভাগের একটা গণতান্ত্রিক সংস্কার করা দরকার। তা না হলে আমার মানে বলছে না আইন তার নিজের গতিতে চলে, কিন্তু আইনের গতিটা কীরকম, কখনো কখনো গরুর গাড়ির গতি, কখনো কখনো রকেটের গতি। এটা কেন হয়? তার মানে আইনের সামনে কে থাকে আর আইনের পিছনে কে থাকে? সামনে যদি বিরোধী দল থাকে আইন খুবই গতিশীল, আর সামনে যদি সরকারের পছন্দের লোক থাকে আইন গতি হারিয়ে ফেলে। তো এইগুলো থেকেও তো বিচার বিভাগকে তাহলে একটা জায়গায় নিয়ে আসতে হবে, সেই সংস্কারের কথাটাও আমাদের আলোচনায় আসতে পারে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন কমিশন। আচ্ছা, এ পর্যন্ত যতগুলো
ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে। সব নির্বাচনে নির্বাচন কমিশন বলেছে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে নির্বাচন কমিশনের কি কোনো দায়বদ্ধতা থাকবে না? তারা কি শুধুমাত্র সাংবিধানিক একটা কমিশন বলে এই যে 2014 নির্বাচনও সুষ্ঠু হয়েছে, 2018 নির্বাচনও সুষ্ঠু হয়েছে, 2024-এর নির্বাচনও সুষ্ঠু হয়েছে, এই দায়িত্বটা কি নির্বাচন কমিশন নেবে না? তার দায় কি তারা নেবে না? ফলে এই সমস্ত ক্ষেত্রে যদি আলোচনার বিষয় থাকে, অবশ্যই এগুলোকে আমাদের একটা আলোচনা করে, আমার ধারণা আমাদের দল বাসদের পক্ষ থেকে আমরা বলেছি যে এগুলো আলোচনা করা খুব কঠিন বিষয় না, এগুলো নিয়ে আমরা আলোচনা করে সমাধান করতে পারি। কিন্তু যদি 166টা প্রস্তাবে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে এইটার কিন্তু শেষ হবে না। ফলে আমরা কি অন্তহীন সরকার চাই না অন্তর্বর্তীকালীন সরকার চাই? অন্তর্বর্তীকালীন সরকার তো একটা ফেজ থেকে আর একটা ফেজে যাওয়ার মাঝখানের সময়, সেই সময় যে কাজগুলো করে আমরা একটা গণতান্ত্রিক ধারায় ফিরতে পারি, সেই কাজগুলো করাই না উচিত। তাহলে সেক্ষেত্রে সেই সংস্কারে কে আপত্তি করবে বলুন তো? কিন্তু যদি বলে সংস্কারের নামে সময় ক্ষেপণ, সংস্কারের নামে পছন্দের সংগঠনের শক্তি বৃদ্ধি, সংস্কারের নামে অপছন্দেরদেরকে একটু দূরে সরিয়ে রাখা, এবং সংস্কারের নামে যদি বলি যে পরস্পর বিরোধী অবস্থানে দাঁড় করিয়ে ফেলা, বিচার না নির্বাচন, সংস্কার না নির্বাচন, এরকম করে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ফেলা সংস্কারকে আমরা মনে করি এগুলো কোনো ভালো লক্ষণ না। তাতে করে কি হবে? মানুষের মধ্যে আবার অসন্তোষ তৈরি হবে। শুধু একটা জিনিস আমাদের ভাবা দরকার, সরকার পরিবর্তনের 3টা পথ আমাদের এখানে আছে। সবচেয়ে গ্রহণযোগ্য পথটা এখন পর্যন্ত সেটা হলো নির্বাচনের মাধ্যমে। আর কি, যে সরকার অগণতান্ত্রিক আচরণ করতে করতে জনগণের ধৈর্যের সীমা শেষ করে ফেলে, তখন তাকে অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরানো। আর একটা হয় কি, কখনো কখনো গোপন যোগ সাজস করে সামরিক অভ্যুত্থান। তার সামরিক অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবং নির্বাচন, এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য? নির্বাচন। তাহলে সেইটার পথে না আমাদের যাওয়া দরকার। তাহলে এই সরকার যে আছে সে কোন পথে ক্ষমতাটা হস্তান্তর করবে? এই যে একটি অভিযোগের কথা আপনি বলছিলেন যে কোনো না কোনোভাবে অন্তর্বর্তী সরকার কোন একটি পক্ষকে হয়তো খানিকটা বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে, এবং সে কারণে নানান ইস্যুগুলো সামনে আসছে যেগুলো হয়তো এই মুহূর্তে আসার খুব একটা প্রয়োজন ছিল না। মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য তাই মনে করে কিনা? এবং আমি আরেকটুর সাথে যুক্ত করতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন এই ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ শুধু একা কমিশনের নয়, সেটি রাজনৈতিক দলের, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব। তার মানে কি রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিগুলো ঐক্যমত্য গঠনের জায়গাটি থেকে পিছিয়ে আছে? প্রথম প্রশ্নটা একটু আরেকবার বলেন যদি। এই যে আসলে আমরা ঐক্যের কথা বলছি, কিংবা আমরা যেই নির্বাচনের পথে হাঁটার কথা বলছি, সেখানে আসলে আমরা যেইভাবে চাইছি, যে শান্তিপূর্ণ পন্থার কথা বলছিলেন রাজিকুজ্জামান রতন, সেই পন্থার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা নিয়েও আসলে অনেক রকমের আলোচনা সমালোচনা আছে। অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়েও আলোচনা কিংবা সমালোচনা আছে। কোনো একটি রাজনৈতিক দলকে বা তাদের নিজেদের পছন্দের কাউকে হয়তো তারা সুযোগ করে দিতে চান। একই সময় যখন আবার এই বিষয়ে আলী রিয়াজ তিনি বলেছেন যে এই ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ শুধু কমিশনের একার তো নয়, রাজনৈতিক দলের, সিভিল সোসাইটির এবং রাজনৈতিক শক্তিগুলোর। পরের বিষয়টার জবাব তো খুব সহজ, যে ঐক্যমত্য লাগবে। যেরকম করে প্রফেসর ইউনূস আগেই বলেছিলেন যে উনি কোনো সংস্কার চাপিয়ে দেবেন না, একটা ঐক্যবদ্ধ চিন্তার ফসল যা তার ভিত্তিতে করবে, এরকম করে বলেছিলেন যে যতটুকু ঐক্যমত্য হবে ততটুকু আমি সংস্কার করব, বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দেবো, এটাও বলেছিলেন। তো ধরেন প্রস্তাবনার মধ্যে আসে 166টা, তো সব মিলে 26টা মাত্র একমত হলো রাজনৈতিক দলগুলো। তাহলে ওনার কথা মতো 26টার ভিত্তিতে সংস্কার হবে এবং বাকিটুলি রেখে দেবে, তাই কথা। তো এইখানে ঐক্যমত্য হতেই হবে এই কথা কে বলছে? আমি তো মনে করি এই কনসেপ্টটাই ঠিক না। কারণ খেয়াল করেন, গণতন্ত্র মানে বহু মত, বহু পথ, বহু চিন্তার বিকাশ বা তার স্পেস থাকতে হবে। এই জন্যই বলা হয় গণতন্ত্র একটা বহুত্ববাদী ধারণা। একজন বক্তৃতা করছেন, বহুত্ববাদ প্রতিষ্ঠিত হতে দেব না, তার জন্যে জেহাদ করবো আমরা। উনি মনে করছেন বহুত্ববাদ মানে হচ্ছে আল্লাহ বোধহয় একের বেশি হয়ে গেল, এরকম একটা কনসেপ্ট দেওয়া হচ্ছে। তো এইটা আলোচনা করে নিষ্পত্তি করা যায়, কিন্তু বিশ্বাসের জায়গাটা ওরকম হলে এটা আপনি এক জায়গায় আনতে পারবেন না। হয় কি, যদি লড়াইটা বিশ্বাস নিয়ে হয়, সূর্য কি পূর্ব দিকে ওঠে নাকি পশ্চিম দিকে ওঠে, দুইজন রকম বিশ্বাস হলে এটা আলোচনা করে নিষ্পত্তি হবে না। মানে আমরা পৃথিবীতে এরকম বহু ঘটনা দেখেছি, মানুষের জীবন গেছে, একটা জাতি ধ্বংসের পথে চলে গেছে, তাও বিশ্বাসের জায়গা দাঁড়াতে পারেনি।
এই যে ক্রুসেড হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে, সেটা তো বিশ্বাস নিয়ে। ওই জায়গাতে পরিবর্তন করতে চেয়ে ওনারা বোকামি করছেন আমি মনে করি। যেটা করা দরকার আমি বলি, ওনারা একটা অন্তর্বর্তী সরকার, মানে ওই যে রতন যেরকম করে বললো, একটা সরকার থেকে আরেকটা সরকার যাওয়ার মধ্যবর্তী সময়টাকে ওনারা পিসফুলি একটা পদ্ধতির মধ্যে নির্বাচন করে পার করে দেবেন। তো আপনার কাজটা কিন্তু প্রধানত হচ্ছে নির্বাচনটা যাতে ভালোভাবে হয়, ভালো একটা নির্বাচন যেটা সবার কাছে গ্রহণযোগ্য, যেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আপনি ভবিষ্যতে গণতন্ত্রের স্বপ্ন দেখতে পারেন। ওইটুকু আমি বুঝি। ওইটার জন্য দরকার একটা ভালো পুলিশ বাহিনী। পুলিশগুলো তো নচ্ছা এখন পর্যন্ত, মানে এদের আপনি গেলে জিডি নেবে না, গেলে কোনো তদন্ত যাবে না, কোনো মামলা নেবে না, একদম আগের মতোই আছে। ওইটা সংস্কার লাগবেই আপনার। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও সংস্কার লাগবে, এবং নির্বাচন কমিশন আপনি যতদূর পারেন করবেন, এইটা করে একটা ভালো ভোট যাতে জনগণ গ্রহণ করে। এইটুকু সংস্কার বললাম কেন, মানে আমি এটাকে লিমিটেড করছি তা না। আমি মনে করছি বর্তমান সময়ে এর বেশি আর আপনি যেতে পারছেন না। অর্থাৎ সবকিছু কেন্দ্র বিন্দুতে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন থাকুক, সেটি বেশিরভাগ না, লড়াইটা তো সেই জন্যই হয়েছিল। সমাজ পরিবর্তনের লড়াইও ওটার সাথে যুক্ত হয়েছে উপাদানগতভাবে, কিন্তু মূল বিষয়টা ছিল যেহেতু গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, নির্বাচন আমরা সেই জায়গাতে যাব, সেইটা করব। তা যদি করেন তাহলে আপনি তো ঐক্যমত্যের চিন্তা করছেন কেন? ওই ঐক্যমত্য তো আপনি করতে পারবেন না আলটিমেটলি। আপনি কি মনে করেন যে বিএনপি আর জামাতকে এক জায়গায় নিয়ে আসতে পারবেন? যদি পারতেনই তাহলে, আমি জাস্ট দিলেন বলি, যদি পারতেনই তাহলে জামাত আলাদা হয়ে যেত না। দ্যাট ইজ এ পলিটিক্যাল ডিসিশন। জামাত মনে করে একদিন আমরা বিএনপির পরিচয়ের সাথে সাথে ছিলাম, এখন আমরা আলাদা হয়ে গেলাম, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল এন্ট্রি, আমাদেরকে সবাই আলাদা করে চিনবে, আমরা একটা আলাদা শক্তি। ও আবার ওইখানে যাবে না তো, তার সিদ্ধান্ত এটা যদি হয়, এটাকে আপনি এক জায়গায় দিতে পারবেন না, এরকম ঐক্যমত্য হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, সেটি স্বাভাবিক, কিন্তু যে ইস্যুগুলোতে এই মুহূর্তে সবচেয়ে বেশি মতপার্থক্য হচ্ছে, মুশতাকুজ্জামান মিল্লাত, এনসিপি বলছে তারা নতুন সংবিধান চায় এবং সেই জন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। এখনো পর্যন্ত তারা সেই দাবিতে অটল আছে, এবং এই যে আজকে আবার আমরা দেখলাম যে জামায়াত ইসলামী তারা গণভোটকেই একমাত্র পন্থা বলছে জুলাই সনদের। গণপরিষদ নির্বাচন, গণভোট, এই দুটোর মধ্য দিয়ে আসলে জাতীয় নির্বাচন কত দূরে দেখতে পাচ্ছে বিএনপি? আমি এগুলিতে প্রথম দিকেই বললাম, অনেকবার আমরা আলোচনা করেছি, এবং মান্না ভাইরা তো খুব সুন্দর করে বলতে পারেন আর কি, বলেছেন এই কথাগুলি। যে ঐক্যমতের কথা যেটা বললেন আর কি, যে ঐক্যমত তো আসলে কেন হবে? বিভিন্ন দলের বিভিন্ন মত, এটা ঐক্যমত হবে না। ঐক্যমত একটা জায়গায় হবে যে যেভাবে সাধারণ নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়, যে ভোট, যারা দেশের মানুষ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার গঠন করবে, সেই জায়গায় একটা ঐক্যমত হতে পারে। বাকি বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে। দেখেন, আমরা তারপরেও 29টি দল মিলে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম, ওনারা ছিলেন, এবং সেই আন্দোলনে কিন্তু আমরা এই সংস্কার, এই দেশ সংস্কার করার জন্য একটা 31 দফা সংস্কার প্রস্তাব আমরা রেখেছিলাম, এবং সেখানে সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। এবং এই 31 দফার মধ্যে আপনি মান্না ভাই খুবই ভালো জানেন, উনি ছিলেন যেহেতু, বাংলাদেশের সর্বসাধারণের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং এবং আমাদের তাদের যে যে রাজনৈতিক অধিকার, যে দেশের মালিকানার অধিকার, যে তারা যে মালিক, সেটার অধিকার তারা ফিরে পাবে। এই ধরনের, এবং ফিরে পাওয়ার পর যারা সরকারে থাকবে, যাদেরকে তারা নির্বাচিত করবেন, তারা তাদের জন্য কি কি কাজ করবেন সেগুলি বিস্তরভাবে বর্ণনা করা আছে। এবং এই 31 দফা পূর্ণাঙ্গভাবে রূপ নিলে দেশটি, বাংলাদেশ, একটা সভ্য স্বাধীন দেশ হিসেবে পরিগণিত হবে। এটাই 31 দফাতে তারা বিস্তারিত বর্ণনা করে লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। আর আপনি এখন বলছেন এনসিপি গণভোট, এনসিপি চাচ্ছে সংস্কার, গণপরিষদ নির্বাচন, আপনার জামাত চাচ্ছে জুলাই সনদ, গণভোট, এইগুলি সব মানে একটা এই ভোটকে মানে একটু পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছাড়া কিছু মনে করি না আমি। আর আপনি যেটা বলেছেন, আপনি কদ্দুর দেখছেন, আমি দেখছি ভোট কদ্দুর দেখছেন, এই তো জিজ্ঞেস করেছেন। আমি ভোট দেখছি ডিসেম্বরে ভোট না হলে এই দেশে আরও একটি অঘটন ঘটে যেতে পারে।
আমার ধারণা ডিসেম্বরে ইলেকশন যদি না দেয়, কারণ আমি অনেক ধন্যবাদ জানাই, আমার যে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই সেনাপ্রধানকে, যে তিনি যেভাবে এই দেশটাকে সেভ করেছেন। তাকে অনেকে বলেছে যে শেখ হাসিনাকে পাচার করে দেওয়া হয়েছে, উঠায় দেওয়া হয়েছে আপনার হেলিকপ্টারে। তিনি থাকলে পরে তিনি যদি এখানে অ্যাসোসিয়েশন হইতেন, মারা যেতেন, তাকে যদি হত্যা করা হতো, তাহলে দেশে পুরা বাংলাদেশ জুড়ে একটা মানে কি হতো, এটা ঘরে ঘরে আপনার রক্তাক্ত অবস্থা হয়ে যেত। তখন তো মানে দেশ কন্ট্রোল করা যেত না। তিনি সুন্দরভাবে তাকে পার করে দিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি তার সৈন্য বাহিনী দিয়ে যতটুকু সম্ভব এই সরকারকে সহায়তা করার জন্য চেষ্টা করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি 18 মাসের কথা তিনি উল্লেখ করছেন, যে 1 বছর থেকে 18 মাসের মধ্যে দেশে একটা গণতান্ত্রিক পন্থা ফিরে আসবে। এই যে বললো যে প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাবটা শান্তির জন্য না অশান্তির জন্য? নিশ্চয়ই শান্তির জন্য। শান্তির জন্যই গণতন্ত্র। এবং আলী রিয়াজ সাহেবের কথা আপনি উল্লেখ করেছেন, তিনি কিন্তু একটা পর্যায়ে বলেছেন যে আমাদের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলি, তার সঙ্গে বিএনপির প্রস্তাবের 31 দফার যে বা বিএনপির প্রস্তাবের কথাই বলছি স্পেসিফিক্যালি, যে তার সঙ্গে খুব বেশি অমিল আমাদের নেই। তাহলে এত দেরি কেন? তাহলে এত প্রশ্ন কেন? তাহলে এত গণভোট, এত আপনার সংস্কার একেবারে 162, তারপরে আসবে 362, এগুলি তো চলবে না। এগুলি জনগণ এখন বুঝতে পেরেছে এবং আপনি পালস বুঝতে হবে। যারা চেয়ারে বসে পালসটা বুঝে না, ভুলে যায়। আবার এই যে ধরনের সংস্কারগুলো আমরা চাইছি, সেই সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও ভিন্ন মত আছে। আবার কে কাদের পারপাস কারা সার্ভ করছে সেটি নিয়েও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সমালোচনা তৈরি হয়েছে। এই প্রশ্নটি রেখে আমি আরেকটি বিরতিতে যেতে চাই। জি ব্রিটিশ পাথমিত রাজকাহন থেকে পর্যায়ে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি ব্রিটিশ পাথমিত রাজকাহন দেখছেন। মাহমুদুর রহমান মান্না, বাস্তবায়নের যে প্রক্রিয়া, সংস্কার যা কিছুতে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো এক জায়গায় হতে পেরেছে, সেটি নিয়েও রয়েছে ভিন্ন মত। আবার কারা আসলে কাদের পারপাস সার্ভ করছে সেটি নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা আছে। এই পরিস্থিতিতে আসলে ঠিক যে জায়গাটিতে আমরা সব রাজনৈতিক দল মিলে পৌঁছতে চাচ্ছি, সেটি কত দূর? আচ্ছা, আপনার প্রশ্ন একটু মনে হয় যে কেমন ক্রিটিক্যাল করে ফেলেন। কারা কার বাস্তবায়ন করছে, একটা ইঙ্গিত তো করলেন, কি বোঝাতে চাইলেন? নানান রাজনৈতিক দলগুলো তো আসলে সেই ধরনের কথা বলছে। একদম খুব স্পষ্ট করে যদি আমি বলি, এনসিপি নেতা বলেছেন নির্বাচন কমিশন কাদের পারপাস সার্ভ করছে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। নির্বাচন কমিশন আবার কার পারপাস সার্ভ করবে? ডক্টর ইউনূস যা বলছে তার বাইরে তো কিছু বলে নাই। আর এই নির্বাচন কমিশন তো কথাই বলেনি তারা কি করতে চাচ্ছে, যে ইন্ডিপেন্ডেন্ট একটা এন্টিটি আছে তাই বলে নাই। আমরা এইটা করব নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আমরাই নেব, কিচ্ছু বলেনি তারা, একেবারেই চুপচাপ আছে। ফলে কাদের পারপাস সার্ভ করেছে এরকম করে একটা অভিযোগ দেওয়ার মতো আমি তাদেরকে দেখি না। বরঞ্চ মানুষের মধ্যে এই প্রশ্ন হতে পারে যে সরকার কাদের পারপাস সার্ভ করছে। লাইক এই যে নিয়ে কথা উঠেছে না, কি বলে হিউম্যান করিডোর নিয়ে কথা উঠেছে, পোর্ট নিয়ে কথা উঠেছে। আমি কিন্তু বলছি না যে না এটাই সত্যি, এগুলো আমি কোনো মধ্যে, আমি শুধু বলছি এটা থেকে এটা বোঝা যাচ্ছে না বাস্তবায়ন করবে কীরকম করে। এইটাও খেয়াল করতে হবে, যেহেতু স্টিয়ারিং হুইলটা প্রফেসর ইউনূস বা তার গভর্নমেন্টের হাতে, উনি তো বলবেন এই বিষয়গুলোতে এই সংস্কার আমি প্রস্তাব করছি অথবা এটা করছি, ওনাকে বলতে হবে। ওনার উচিত হল, আমি মনে করি, যদিও ওনার উচিতভাবে এভাবে বলা হয়তো আমার জন্য সঙ্গত হয় না, কিন্তু আমি মনে করি তার করলে এটা সব দিক থেকে ভালো। উনি যা যা করতে চান সেটা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করা। কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে তারা সবকিছু আসলে রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই করছেন। রাজিকুজ্জামান রতন, যদি তাই হয় তাহলে এই যে গণভোটের ইস্যুটিতে আসলে ভিন্ন ভিন্ন মত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেখান থেকে আসলে সরে এসে আলোচনার মধ্য দিয়ে নতুন কিছু বের করার সম্ভাবনা আছে কিনা? না, যদি কেউ ক্লেম করে যে তারা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই করছেন, তাহলে তার বিতর্কের কথা থাকে না। আবার বলছেন তো আপনার একমত হতে পারছেন না, কে যে কোন স্বার্থে কার বিরুদ্ধে কথা বলছেন ঠিক বুঝতে পারছি না। তার মধ্যে আগের কথাটা ভুল, আগের কথাটা ঠিক হতে পরেরটা ভুল। এই ধরনের একটা ডিলেমার মধ্যে রাখা, এটারও একটা উদ্দেশ্য আছে, যে বিভ্রান্তি করার মধ্যে রাখাটাও কিন্তু একটা উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যের মধ্যে থেকে দেখুন, মানবিক করিডোরের নামে সামরিক করিডোর হবে, বন্দর
বলছে কি পৃথিবীর সেরা বন্দর যারা ব্যবস্থাপনা করে তাদের হাতেই আমরা বন্দর তুলে দেব। আবার বলছেন বন্দর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তার মানে আমার হৃৎপিণ্ডটা আমি আরেকজনের হাতে তুলে দেবো। এখন কোনটা কি করব ভাই, এই এক সমস্যার মধ্যে পড়ে গেছে। তারপর বলছে যে পৃথিবীর অনেক দেশে এরকম বেসরকারি মানে বন্দর তুলে দেওয়া হচ্ছে। ভিয়েতনামের উদাহরণ দিয়েছে, ভিয়েতনামে 296টা বন্দর আছে, তার মধ্যে 3টা বন্দর আছে বিশ্বের সেরা যে 50টা বন্দর তার মধ্যে ওর এই 3টা আছে, এবং সেগুলো কিন্তু পরিচালনা করছে তাদের সরকার। ভারতের কথা যদি পাশের দেশ ভারতের 230টা বন্দর, তার মধ্যে 12টা প্রধান বন্দর, যে বন্দরগুলো দিয়ে দেশের 95% পণ্য আনা নেওয়া হয়, সেই 12টাই ভারতের স্টেট ওন্ড। উদাহরণটা দিচ্ছেন ভিয়েতনামের, উদাহরণ দিচ্ছেন ভারতের, কিন্তু আমাদের একটাই বন্দর। এইটা যদি কোনো কারণে কারো নিয়ন্ত্রণে চলে যায় তাহলে আমার চট্টগ্রাম বন্দর চট্টগ্রামে, কিন্তু এর প্রভাব তো ওই পঞ্চগড়ে গিয়ে পড়বে। অর্থাৎ যা কিছু আসলে এগুলো কি ঐক্যমতের মাধ্যমে করছেন, দাবি করছেন যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে হচ্ছে, কিন্তু মানবিক করিডোর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয় নাই, বন্দরও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয় নাই, কিন্তু বলছেন তারা যা করছেন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা। এমরুজ্জামান মিল্লা, তার মানে আসলে বিএনপি বলছে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন না হয় তারা আবারও মাঠে নামতে যাচ্ছেন এবং বড় ধরনের কোনো এক ধরনের ঘটনা ঘটার। আমি যেহেতু সময় নাই আপনার, বেশি কথা না বলে দেখেন, আজকেও 200 জন ব্যবসায়ীকে নিয়ে এনসিপিতে জয়েন করেছে আওয়ামী লীগের লোক, আজকে খবরে আছে। ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম যে এনসিপি একটা ভালো দল হিসেবে গঠন হোক, ছেলেপেলেরা রাজনীতি শিখুক, মান্নাভেদের মতো পরিপক্ক হোক, এরকম সুন্দর হোক। এখনও চাই যে এনসিপি পরিশুদ্ধ হয়ে একটা দল গঠন হোক আর কি। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো নাহিদের সঙ্গে ওই সময় আন্দোলনের সময় কথাও বলেছেন এবং তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন এই আন্দোলনের বিজয়ী হওয়ার জন্য। আমাদের সকলকে মিলে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা সাপোর্ট দিয়েছি। সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মিলেই কিন্তু এই সরকারকে বা বিগত সরকারকে প্রতিরোধ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম, যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু ডক্টর ইউনূস সাহেব এটার প্রধান, তিনি নিশ্চয়ই মানুষের মনের আক্ষেপ ক্ষোভ বিবেচনা করে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন এবং নির্বাচন দিয়ে তিনি আরও সমাদৃত হবেন দেশে এবং বিদেশে। এখন খেলা চলছে আপনার বন্দর দেওয়া নেওয়া এবং করিডোর দেওয়া নেওয়া, কখন কি করবেন না করবেন এই সমস্ত কালক্ষেপণ করে দেশের ক্ষতি করা আমার মনে হয় এই সরকারের উচিত হবে না। সরকার যদি সমাদৃত থাকতে চায় এবং তারা যদি চিরদিন মানুষের মনে অম্লান হয়ে থাকতে চান, তাহলে শিগগিরই নির্বাচন দেওয়া উচিত এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, রাজিকুজ্জামান রতন আজকে আমাদেরকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। দিবসের সঙ্গে থাকুন।